পাওয়া কি অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। সাকসেস পাওয়া কি অতই সহজ, লড়াইটা কেমন ছিল তারই খোঁজ। কেমন ছিল চড়াই উতরাই পথ, উড়িয়েছে কত ধুলো বিজয়ের রথ। নমস্কার, আমি অরুণিমা আবার তোমাদের সামনে চলে এসেছি কাপ অফ চা উইথ অরুণিমার আড্ডা নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং ভালো থাকাটা ভীষণ দরকার আজকের দিনে। এবং ম্যাক্সিমাম মানুষ যেই যন্ত্রণা নিয়ে আজকের দিনে জীবনযাপন করছে তার রেমেডি নিয়ে আজকে আমরা চলে এসেছি। কাকে নিয়ে এসেছি আমাদের পডকাস্টে, রাইট? হি ইজ নান আদার দেন আমাদের খুব পরিচিত একজন ডক্টর, ভেরি ফেমাস ইন অর্থোপেডিক, ডক্টর অভিষেক NK সাহা। Thank you, doctor. Thank you so much for joining our show. একাধারে উনি MBBS গোল্ড মেডেলিস্ট, DNB অর্থোপেডিক্স এবং এত JMRFIOA ফেলোশিপ, রাইট, ইন পেডিয়াট্রিক অর্থোপেডিক্সে। আসলে ডাক্তাররা আমরা জানি নেক্সট টু গড, আর ওনাদের দ্বারাই আমরা উপকৃত হই এবং এতগুলো কি বলে নামের সাথে অ্যাড অন আছে, ইটস এ ভেরি বিগ থিং। সুতরাং আমি নিজেও খুব মানে হ্যাপি পেশেন্ট বলতে পারেন। ডক্টরের বহুদিন ধরে আমি কষ্ট পাচ্ছিলাম, আর সেই হেতুই আজকে আমাদের স্টুডিও আলো করে আমি ডক্টর অভিষেক সাহাকে পেয়েছি। আমরা জেনে নেব অনেক প্রবলেমস যেগুলো আমাদের অর্থোপেডিক সংক্রান্ত হয়ে থাকে, ডক্টর, রাইট? তো আপনি আজকে এত বছর ধরে আছেন, কোথায় কোথায় আছেন ডক্টর? প্রথমে দর্শকরা জেনে নিক কোথায় কোথায় আপনাকে পাওয়া যাবে। আমি বেসিক্যালি এখন অ্যাটাচড আছি মণিপাল হসপিটালস, চারনক হসপিটাল, আর তার সঙ্গে RSV হসপিটাল আমাদের সাউথ কলকাতাতে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আমার যেটা মানে সাব স্পেশালিটি পিডিয়াট্রিক অর্থোপেডিক্সের, সেটার ইনভ্যারিবলি আমার ওয়ান অফ দ্য প্লেসেস হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, পার্ক সার্কাসে যেটা আছে। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আই এম অ্যাটাচড টু লট অফ ক্লিনিক্স অলসো, বাট মেইনলি আমি কমপ্লেক্স আর পিডিয়াট্রিক অর্থোপেডিক্স নিয়েই বেশি প্র্যাকটিস করি। সো মাই স্পেকট্রাম ইনক্লুডস পিডিয়াট্রিক অর্থোপেডিক্স, জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিগামেন্ট সার্জারি, অ্যাজ ওয়েল অ্যাজ এনি কমপ্লেক্স কেস, মানে যেখানে অনেক সময় বোনের কোনো ইনফেকশন বা কিছু ইস্যুস হয় যেগুলো আগে অপারেশন হয়েছে, যেগুলোকে সলভ করা যাচ্ছে না, উইচ উই কল অ্যাজ ডিফিকাল্ট কেসেস, সেইগুলোকে নিয়ে মোস্টলি আমি ডিল করি। সো দিস ইজ মাই এরিয়া অফ ওয়ার্ক। আচ্ছা, এবার যারা দর্শক তোমরা দেখছো তারা জেনে নাও উনি কোথায় কোথায় বসেন, বিকজ আমি ভীষণ ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি সবসময়। সবার ট্রিটমেন্টে হয়তো অনেকেই তোমরা কষ্ট পাচ্ছ, সেই জন্য আমাদের সাথে জুড়ে থাকো, স্টে টিউন উইথ আস। এবং ডক্টর, পেডিয়াট্রিক অর্থোপেডিক্স এই কথাটার সাথে মানে আমিও বেসিক্যালি খুব মানে নিউলি এলাম, মানে অনেকেই হয়তো জানে না, যারা দেখছে তারা হয়তো অনেকেই জানে না। অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক এই জিনিসটা জানে, কিন্তু এই যে পেডিয়াট্রিক অর্থোপেডিক আপনি যদি একটু ডিটেইলিং করে দেন। পেডিয়াট্রিক অর্থোপেডিক্স বেসিক্যালি, যখন অর্থোপেডিক্স কথাটা যেটা আছে তার মেন অরিজিন হচ্ছে অর্থোপিড, মানে এটা কথাটার অরিজিনটাই হচ্ছে যে যখন ইনিশিয়ালি একটা কোনো বার্থ ডিফর্মিটি বা জন্ম থেকে কোনো একটা, যেটা আমরা বলি যে বাচ্চার পা ব্যাঁকা বা হাত ব্যাঁকা, সেখান থেকে কিন্তু অর্থোপেডিক্সের উৎপত্তি। তো সেটার থেকেই মানে ওখান থেকে অর্থোপেডিক্সের প্রথম প্র্যাকটিস, বা যেটা আপনি দেখবেন অনেক অর্থোপেডিক সোসাইটির যে সিম্বলটা থাকে, যে একটা ব্যাঁকা গাছ আছে তার সঙ্গে একটা আমাদের লাঠি মতো একটা লাগানো আছে যাতে গাছটাতে সোজা হয়ে যায়। সো দ্যাট সিম্বল কামস ফ্রম দ্য ডিফর্মিটি কারেকশন, বা বাচ্চাদের যে হাড় সোজা করার যে ব্যাপারটা আছে সেটা থেকে কিন্তু অর্থোপেডিক্সের উৎপত্তি। তারপর আস্তে আস্তে করে আমাদের ফ্র্যাকচার ট্রিটমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, লিগামেন্ট সার্জারি, স্পাইন সার্জারি, ফুট অ্যান্ড অ্যাঙ্কল সার্জারি, হ্যান্ড অ্যান্ড রিস্ট সার্জারি, আর পিডিয়াট্রিক অর্থোপেডিক্স, এভরিথিং হ্যাজ গ্র্যাজুয়ালি ডেভেলপড ইনটু এ সাবস্পেশালিটি। আস্তে আস্তে করে এগুলো আলাদা হয়ে গেছে। সো পিডিয়াট্রিক অর্থোপেডিক্সও মেবি ইন দ্য নেক্সট 10 or 15 years হয়তো আস্তে আস্তে করে একটা আলাদা ব্রাঞ্চ হয়ে যাবে ওভার টাইম। আর এটাতে মেন অ্যাওয়ারনেসের মানে ল্যাক অফ অ্যাওয়ারনেসের মেন রিজন হচ্ছে যে দিস ইজ অ্যাকচুয়ালি আ ব্রাঞ্চ যেটার মানে রেজাল্টস অ্যান্ড এভরিথিং আর ইউ হ্যাভ টু সি দ্য লং টার্ম এফেক্ট, মানে রেজাল্টের এফেক্টটা আমাদের অনেকদিন থেকে দেখতে হয়। ইটস এ ডিফিকাল্ট ব্রাঞ্চ। আমি বলবো যতগুলো আমাদের 6-7খানা সাবস্পেশালিটি আছে তার মধ্যে থেকে হয়তো সব থেকে ডিফিকাল্ট ব্রাঞ্চ এটাই। অ্যান্ড মোর ওভার দিস থিং, আদার দ্যান দ্যাট, এটা ট্রেনিং পিরিয়ডটাও বেশ লম্বা। লাইক আমরা নর্মালি একজন ট্রমা সার্জন যারা ফ্রেশ MS পাস করছে বা যারা DNB পাস করছে, দে আর রেডি ট্রমা সার্জন, দে আর রেডি টু সার্ভ ইউ পিপল।
সোসাইটিতে। বাট একটা আর্থ্রোপ্লাস্টি সার্জন মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন বা আর্থ্রোস্কোপি সার্জন, লিগামেন্ট যারা অপারেশন করেন, তাদের তৈরি করতে যতটা সময় লাগে এটা পিডিয়াট্রিক অর্থোপেডিক্স এর তৈরি করতে তার থেকে বেশি সময় লাগে। এটা একদম ছোট বাচ্চা থেকে সিন্স জিরো মানে একদম বাই বার্থ যাদের প্রবলেম থাকে, ডিফর্মিটি থাকে, তাদেরও আমরা চিকিৎসা করি। আপনি কমনলি দেখেছেন যে পাগুলো যে বাচ্চাদের ব্যাঁকা থাকে বা জন্মগতভাবে ব্যাঁকা থাকে বা পাটা ছোট বড় থাকে, সেগুলো সবই ট্রিটমেন্ট আমরা করি। ও সবটাই এটার মধ্যেই পড়ছে। তার মানে যারা যেসব মা বাবারা প্যারেন্টসরা বাচ্চাদের এই ডিফর্মিটিভস নিয়ে খুব অত্যন্ত চিন্তিত, তারা কানেক্ট করে absolutely they can do that. This is actually আমাদের যেটা বলা সেটা হচ্ছে যে ডিফর্মড বেবি বা যাদের জন্মগত কিছু পায়ের প্রবলেম আছে, ঠিক আছে, ত্রুটি আছে, এদের আমাদের অ্যাজ পিডিয়াট্রিক সার্জন আমাদের মেন দায়িত্ব হচ্ছে যে সমাজের উপরে যাতে কোনোভাবে যেন বার্ডেন না হয়ে যায়। এটা দেশের একটা ইকোনমির ওপরও একটা বিরাট বড় একটা এফেক্ট পড়ে। কেন কি যখনই উই আর ট্রিটিং আ চাইল্ড উইথ স্পেশাল নিডস, তখন ইনভ্যারিয়েবলি আমাদের টার্গেট থাকে সেই বাচ্চাটা যেন অ্যাটলিস্ট দৈনন্দিন নিজের কাজটা ঠিকভাবে করতে পারে অ্যান্ড অলসো যাতে সে নিজের একটা বা দেশের গ্রোথেতে বা দেশের যে ইকোনমি বার্ডেন না হয়ে যায়, ই শুড কন্ট্রিবিউট টু ইট রাদার দ্যান বি আ বার্ডেন অন দ্য কান্ট্রি। দর্শক বন্ধুরা, আমরা ডাক্তারবাবুদের কাছে যাই, গিয়ে ট্রিটমেন্ট নিয়ে আসি এবং সুস্থ হয়ে যাই স্বাভাবিকভাবে, কিন্তু তার পেছনে তাদের কতটা বড় চিন্তা ভাবনা থাকে যে একটা বাচ্চা যাতে ডিফর্মেটিভ ওয়েতে বড় না হয়ে ওঠে, যাতে তার জীবনযাত্রায় কোনো রকম অসুবিধা না পড়ে এবং সেটা কোথায় ইন্ডিয়ান ইকোনমিতে রিফ্লেক্ট না করে, মানে এত দূর চিন্তা ভাবনা থাকে একজন ডাক্তারবাবুর। সুতরাং দেখো, মানে তোমরা যারা দেখছো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এপিসোড বেসিক্যালি, কারণ অনেক কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছবে এটা নিয়ে। তোমাদের যারা শিশুরা আছে তারা তো এখানে খুব ভালোভাবে ফল পাবেন। ডক্টর, আজকে ডেটে ভীষণভাবে যেটা নিয়ে মানে কষ্ট পাচ্ছে সোসাইটি, প্রতিটি ঘরে ঘরে যে প্রবলেম সেটা হচ্ছে নি। দুটো ওয়ার্ড শুনি বেসিক্যালি, অর্থ আর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিস, মানে আমি হয়তো ঠিক উচ্চারণ করতে পারছি না, আমি জানি না এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বেসিক্যালি? দেখুন, অস্টিওপোরোসিস বেসিক্যালি হচ্ছে আমাদের হাড়ের দুর্বলতা। সেটা আপনার একজন বয়স্ক লোকেরও হতে পারে, আবার কম বয়সেও হতে পারে। গ্র্যাজুয়ালি আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওভার টাইম ফিমেলসদের একটা অস্টিওপোরোসিসের এজটা আস্তে আস্তে মানে আমাদের পিছিয়ে আসছে, সেটাই কমের দিকে যাচ্ছে আমাদের। মানে ইনিশিয়ালি যখন আমি আমার প্র্যাকটিস স্টার্ট করি অলমোস্ট 15 ইয়ার্স আগে, তখন অ্যারাউন্ড 45-50 থেকে আমরা হয়তো অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট শুরু করতাম। নাও ইট ইজ গ্র্যাজুয়ালি কাম ডাউন বিলো 40 এখন। তো আমরা এখন ইনভ্যারিয়েবলি আফটার 35 আমরা সবসময় মহিলাদের বলি যে আপনারা কিন্তু নিজের হাড়ের হেলথ নিয়ে একটু সজাগ থাকবেন। সেটা 30 পর থেকে সেটা টেকনিক্যালি উই শুড বি মোর অ্যাওয়্যার। বা মহিলাদের ডেফিনেটলি যদি কোনো কারণে অস্টিওপোরোসিস ধরা পড়ে, আমাদের আরো টেস্ট আছে, বিএমডি যেটা আমরা বলি, সেই টেস্টগুলো করে অনেক সময়তেই আমরা কিন্তু 30-35 এর আশেপাশেও অনেক সময়তে অস্টিওপোরোসিস ধরা পড়ছে সেটা হিসেবে। আর অস্টিওপোরোসিস থেকেই আস্তে আস্তে করে জয়েন্টের যখন ইরোশন হয়, জয়েন্টটা যখন ঘষতে আরম্ভ করে, নরম লেয়ারটা যখন আস্তে আস্তে করে যখন আমাদের ঘষে যায়, সেটাকে আমরা অস্টিও আর্থারাইটিস বলি। সো দ্যাট ইজ অস্টিওপোরোসিস থেকেই আমাদের বলতে পারেন আপনি অস্টিও আর্থারাইটিস শুরু হয়। আর্থারাইটিসের আরো অনেক অসুখ আছে, আপনি রুমাটয়েড শুনেছেন নিশ্চয়ই, বা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো যথেষ্ট মানে কমানো আজকের দিনেতে, বাট এগুলো হচ্ছে কম বয়সের আর্থারাইটিস। এন্ড অস্টিও আর্থারাইটিস ইজ এ ডিজিজ যেটা ইনভ্যারিয়েবলি উইথ এজ সেটা সবার সঙ্গে ইনভ্যারিয়েবলি আস্তে আস্তে করে হবে। ডক্টর, লিগামেন্ট ভেরি ইম্পর্টেন্ট থিং, মানে বিশেষত যারা জিম যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে জিম যাওয়ার পরই এই জিনিসটা বেশি, কেউ বলছে লিগামেন্ট টেয়ার হয়েছে, কেউ বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে। সব জায়গায় হতে পারে, সেটা নিতে হতে পারে, সেটা পায়ের অ্যাঙ্কেলে হতে পারে। তো আপনার কি বক্তব্য, মানে এটা কি করে? লিগামেন্ট ডেফিনেটলি যেটা আপনি বললেন স্পোর্টস অ্যাক্টিভিটি আর আপনার জিম স্পেশালি জিমেতে বেশি আমরা এখন দেখতে পাচ্ছি লিগামেন্টের ইনজুরি। বাট সিন্স আমাদের লিগামেন্ট সার্জারি যেগুলো আমরা মানে কি হোল সার্জারি বা যেগুলো আমরা আর্থোস্কোপিক রিপেয়ার বলি, এইগুলোতে ইনভ্যারিয়েবলি দ্য রেজাল্টস আর সো গুড নাও যে এগুলোতে কারোর মানে চিন্তা করার মতো কোনো ব্যাপার আমি দেখতে পাই না। ইটস এ কি হোল সার্জারি, যেটা আমরা বলি মাইক্রো সার্জারি বললেও খুব একটা ভুল বলা হবে না। আর এগুলোর থেকে ইনভ্যারিয়েবলি আপনার মানে
পেশেন্ট অপারেশনের পরের দিন থেকে হাঁটছে উইথ এ বেল্ট অর সামথিং লাইক দ্যাট, অ্যান্ড গ্র্যাজুয়াল 1 মাস বা 2 মাসের মধ্যে ইনভ্যারিয়েবলি আপনার রিকভারি বা যেটা আছে সেটা অলমোস্ট কমপ্লিট হয়ে যায়। আমাদের থ্যাঙ্কস টু ইউটিউব আমার মনে হয় লট অফ ভিডিওস আর অ্যাভেলেবল অলসো। আগে আমাদের প্রোটোকল বোঝাতে হতো প্রতি 2 মাস বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর পর ডেকে যে এই এক্সারসাইজটা করবেন, আমাদের ফিজিওথেরাপিস্টদের লেগে থাকতে হতো পেশেন্টের পেছনে। বাট নাও তো আই থিঙ্ক 2-3 মাসের পুরো রেজিমেন ইজ সো ইজিলি অ্যাভেলেবল। আর কেউ যদি ঠিকভাবে যদি ফলো করে জিনিসটা, মানে দ্য রেজিমেন অ্যান্ড এভরিথিং, রেজাল্টস আর এক্সেলেন্ট। মানে স্পোর্টস অ্যাক্টিভিটিতে ফিরতে হয়তো একটুখানি 4-5 মাস মতো সময় লাগে, বাট আই থিঙ্ক দে ক্যান গেট ব্যাক টু নর্মাল অ্যাক্টিভিটি উইথ এনি লিগামেন্ট সার্জারি, সেটা আপনার নিয়ের হোক বা আপনার শোল্ডারে যেটা আমরা রোটেটর কাফের রিপেয়ার করছি, বা অন্য যেগুলো ছোট জয়েন্ট যেগুলো এখন এসেছে আমাদের, মানে আমাদের অ্যাঙ্কেল বলুন, রেস্ট বলুন বা আপনার হিপ বলুন, সবকিছু কিন্তু আর্থ্রোস্কোপি হয় এখন। সো উই রিপেয়ার অল দোজ থিংস। তো এইগুলো নিশ্চিন্ত হতে পারে পেশেন্টরা, অনেকটা নিশ্চিন্ত হতে পারে। এক্স্যাক্টলি। তো এইগুলোতে ইনভ্যারিয়েবলি আমাদের মানে দ্য টার্গেট হচ্ছে যে অল দিস আর্থ্রোস্কোপিক সার্জারি দ্য রেজাল্টস আর কোয়াইট গুড। আর সেজন্য লিগামেন্ট নিয়ে বা কোনো চোট লাগলো লিগামেন্টের বা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে কিছু ইনজুরি হলো, আমার মনে হয় না যে আজকের দিনে একটা ভয়ের ব্যাপার নয়। ঠিকভাবে যদি অপারেশন হয়ে যায়, ঠিকভাবে যদি উনি রিহ্যাব প্রোটোকল ফলো করেন, আমার মনে হয় অলমোস্ট উইদিন এ ফিউ মান্থস ইট শুড বি ব্যাক। তোমরা খুব মানে নিশ্চিন্ত থেকো সেটা নিয়ে। আর যেটা আপনি যেটা একটা কি বলেন বিকলাঙ্গ বাচ্চাদের নিয়ে যেটা আপনি বলছিলেন, সেটা যদি একটু অনস্ক্রিন বলেন ডক্টর। দেখুন, মেইনলি যেটা হচ্ছে জন্মগত যে ত্রুটিগুলো থাকে বাচ্চাদের, এইগুলোতে ইনভ্যারিয়েবলি আমরা সবসময় দেখি যে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে, মানে যেটা আমরা সিটিইভি বলি, কনজেনাইটাল ট্যালিপাস ইকুইনোভাইরাস, পাটা ভেতর দিকে বেঁকানো থাকে, উইচ ইজ দ্য কমনেস্ট প্রবলেম আমাদের। তো এইগুলোতে ইনভ্যারিয়েবলি যদি সঙ্গে সঙ্গে প্লাস্টার শুরু করা হয়, আমাদের পনসেটি টেকনিক দিয়ে আমরা যে ট্রিটমেন্টটা করি, এগুলোতে কিন্তু অনেক সময়তেই উই গেট এ ফুল কারেকশন। আপনি 4-5 বছর বয়সে গিয়ে দেখে বুঝতে পারবেন যে বাচ্চাটা জন্মগতভাবে হয়তো ব্যাকা পা নিয়ে জন্মেছিল হয়তো। রেজাল্টস আর সো গুড। আর এছাড়াও যারা মানে আমাদের ফিমেল চাইল্ড যারা আছে, তাদের অনেক সময়তে ডিডিএইচ বলে একটা প্রবলেম থাকে, যেটাকে আমরা ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ বলি। জন্মগতভাবে ওদের হিপ জয়েন্টের বলটা বাইরে থাকে। এটা মেয়েদের মধ্যে বেশি আমরা দেখতে পাই, ছেলেদেরও হয়, বাট দ্য রেশিও ইজ অ্যারাউন্ড 3:1, মানে 3টে মেয়ে হলে একজন তো ছেলেরই হবে। সো দ্য ইস্যু যেটা আমরা করি, এগুলো সবকিছু কিন্তু চিকিৎসা সম্ভব। যে শিশুরা জন্মগতভাবে ইনভ্যারিয়েবলি এরকম মানে ডিফর্মিটি নিয়ে জন্মায় বা যাদের বলটা ধরে নিন বাইরে আছে, কিন্তু সব চিকিৎসা করে কিন্তু আবার নর্মালি নিয়ে আসা যায়। আর এইগুলোই হওয়া উচিত। সেটা আপনি যে কোনো ডিফর্মিটি, পা ছোট, আঙুল হয়তো জোড়া বা আঙুলগুলো কোনো ডিফর্মিটি আছে, এগুলো সবকিছু কিন্তু চিকিৎসা সম্ভব। মানে আমাদের কলকাতাতেই হয়। মানে একটা বাচ্চা কিভাবে জন্মাবে সেটা আমাদের হাতে নেই, কিন্তু তারপরে তার ডিফর্মিটিটা চেঞ্জ করার জন্য তো ডাক্তারবাবুরা আছেন, এবং অবশ্যই এটা খুব মানে জোর দিয়ে বলা যায়, প্রথম থেকেই যদি শুরু করা যায় কাজটা, তাহলে অ্যাবসলিউটলি। আর সব যেটা এভরি প্রবলেম আমার মনে হয়, মানে যেগুলো এই জন্মগত যে মেজর প্রবলেমগুলো আছে, সবকিছু কিন্তু চিকিৎসা সম্ভব। আর এগুলো একটু যদি মা বাবারা ধৈর্য ধরে, যেরকম লেংদেনিং যখন হয়, একটা বাচ্চার পায়ের ছোট, এটা কিন্তু আপনার 2-3 দিনের চিকিৎসা নয়, এটা কিন্তু একটুখানি লম্বা বছর খানেক টান। কিন্তু আপনারা যদি ডেডিকেটেড থাকেন, আপনি যদি কন্টিনিউয়াসলি ফলো আপে থাকেন, ডেফিনেটলি রেজাল্টস আর ফ্যান্টাস্টিক। আর আরেকটা যেটা ডক্টর, যেটা খুব খুব চিন্তার বিষয়, সেটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, মানে নি রিপ্লেসমেন্টটা নিয়ে যেখানে সবাই চিন্তা, মানে আমিও নিজে বাড়িতে দেখেছি, মাকে দেখেছি, সবাই প্রত্যেকটা ফ্যামিলিতেই নি রিপ্লেসমেন্ট নিয়ে একটা চিন্তা থাকে, যদি খুব খারাপ অবস্থায় চলে যায় হাঁটুর অবস্থা, সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট কি মানে চিন্তার কোনো ব্যাপার কি, মানে আপনি কি বলবেন? অ্যাবসলিউটলি। নি রিপ্লেসমেন্ট দেখুন, আমি যেটা আপনাকে বললাম খানিকক্ষণ আগে, যে এজটা যেহেতু কমে আসছে অস্টিও আর্থারাইটিস আর অস্টিওপোরোসিসে, সো নি রিপ্লেসমেন্টেরও কিন্তু এজটা ইনভ্যারিয়েবলি আস্তে আস্তে করে কমে আসছে। আমাদের ইনিশিয়ালি আমাদের এগেন মানে লং ব্যাক, অলমোস্ট 15-20 ইয়ার্স ব্যাক, দ্য রুল ওয়াজ যে 60-র আগে কোনো রিপ্লেসমেন্ট করা যাবে না। দিস ওয়াজ দ্য রুল অলমোস্ট 20 ইয়ার্স ব্যাক। কিন্তু যেহেতু এখন মহিলাদের স্পেশালি মানে ফিমেলসদের আমাদের এজটা কমে যেহেতু 50-র আশেপাশে চলে এসেছে, আমরা এখন স্টেজ 3 বা স্টেজ 4 অস্টিও আর্থারাইটিস ইভেন অ্যারাউন্ড 50-55 দেখতে পাচ্ছি। তো অনেক সময়তে আমরা দেখতে পাচ্ছি যে 60-র আগেই অনেক সময়তে নি রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে নি রিপ্লেসমেন্ট ইজ এ ফ্যান্টাস্টিক সার্জারি। নি রিপ্লেসমেন্ট ডেফিনেটলি আপনার is one of the most successful orthopedic surgeries right at the moment, আমাদের টোটাল হিপ রিপ্লেসমেন্টের সঙ্গে। and at the end of the day
মোস্ট অফ দ্য পেশেন্টস আর হ্যাপি। ইট উইল নট বি এ রং স্টেটমেন্ট বা ভুল স্টেটমেন্ট হবে না এটা বলাটা যে 95% পেশেন্টরা কিন্তু ভালো থাকে। যেটা আপনি বাকি যে শোনেন যে কিছু নিয়ে স্টিফনেস হয়েছে বা কিছু ইনফেকশন হয়েছে, সেগুলো দ্যাট ইজ হার্ডলি 5% অফ দ্য থিং, বাট দ্যাট গেটস ম্যাগনিফাইড। মানে এই নি রিপ্লেসমেন্টে কি হাঁটু আবার নতুন জীবন ফিরে পায়? অ্যাবসলিউটলি নতুন যেটা মানে টেকনিক, এগুলো হচ্ছে আপনার নি রিপ্লেসমেন্ট ইজ সাচ এ সার্জারি যেটাতে আপনি অপারেশনের পরের দিন থেকেও হাঁটতে পারেন। বন্ধুরা, মানে আই এম ফিলিং অ্যামেজড যে যেই চিন্তাটা আমাদের মধ্যে ছিল যে নি রিপ্লেসমেন্টের পর কি হবে, হাঁটতে পারবো তো, অনেকেই হয়তো ভেবে থাকেন আপনারা, কিন্তু ডক্টর বাবু কিন্তু আজকে আপনাদেরকে জানালেন যে পরের দিন থেকে আপনি হাঁটতে পারেন। ইটস ভেরি ফ্যান্টাস্টিক থিংস, বিকজ অনেকে এটা জানে না, অনেকে খুব ভীত হয়ে পড়ে, বাবা নি রিপ্লেসমেন্ট করবো কি হবে কি না। যেটা আমি ভেরি ইম্পর্টেন্ট টু নো, মহিলাদের আফটার মেনোপজ, বিফোর মেনোপজ তো একটা হচ্ছেই, মানুষ কষ্ট পাচ্ছে, ওরা বুঝতে পারছে না যে হোয়াট ইজ গোয়িং অন। এই মেনোপজের আগে এবং পরে যে সিচুয়েশনটা ফেস করছে প্রত্যেকটি মহিলা আফটার 45, এবং তখন থেকেই মেন শুরু হচ্ছে হাঁটু ব্যথা, তখন সে বুঝতে পারছে না হাঁটু ব্যথাটা কেন হচ্ছে, পরে গিয়ে জানতে পারছে। তো মহিলাদের জন্য, মহিলারা যে ফেস করছে অর্থোপেডিক প্রবলেমটা, তো এটার নিরাময় এবং মানে প্রতিকার যেটাকে বলি, সেটা কি করবে, মানে মহিলারা কি করবে এর জন্য? অ্যাবসলিউটলি, এটা আমি আপনাকে আগে ওনাদের সঙ্গে যা কথা হচ্ছিল যে আমাদের অস্টিওপোরোসিস মহিলাদের মধ্যে স্পেশালি দ্য এজ হ্যাজ কাম টু দ্য 30s নাও, এটা বললে খুব একটা ভুল কথা বলা হবে না হয়তো। দ্য থিং ইজ দ্যাট যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অস্টিওপোরোসিসের এজটা কমে গেছে, তো সেই জন্য পোস্ট মেনোপজাল যে টাইমটা থাকে সেই সময় তো এমনিতেও একটা অস্টিওপোরোসিস, একটা হরমোনাল ফ্লাকচুয়েশন হচ্ছে, বোনের ক্যালসিয়াম ডেন্সিটি বা আমাদের ইনভ্যারিয়েবলি যেটা বোনের যে ডেন্সিটি থাকে সেটা ইনভ্যারিয়েবলি কমে যাচ্ছে, মানে ক্যালসিয়াম অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ইন দ্য বোন। তো এইগুলো ইনভ্যারিয়েবলি আপনাদের 30-র পর থেকে একটু সজাগ হলে ভালো, যে একটুখানি হয়তো মেবি আ লিটল বিট অফ ক্যালসিয়াম, একটু হয়তো নিজের বিএমডিটা মাঝে মধ্যে চেক করা, বা হেলথের জেনারেল যেটা আছে বোন ডেন্সিটি চেক করা, যেটা বিএমডি যেটা আমরা বোন মাস ডেন্সিটি যেটা। তো ইনভ্যারিয়েবলি যেটা হচ্ছে দ্য থিং ইজ দ্যাট যে মেনোপজের পরে আপনাকে আরো সজাগ হতে হবে। অ্যাকচুয়ালি মেনোপজের পরে আপনাকে আরো চেষ্টা করতে হবে যে ক্যালসিয়ামের যাতে সাপ্লিমেন্টেশনটা যেন অলমোস্ট রেগুলার থাকে, অ্যান্ড আপনি মানে অ্যাটলিস্ট একটা ভালো লাইফস্টাইল বা ভালো ডায়েট যেটা আমরা বলি সেটা যেন মেনটেন থাকে। মানে মেনটেন না থাকলে পরে তখন তারই কষ্ট। মহিলারা তোমরা যারা দেখছো তারা অবশ্যই সতর্ক হয়ে যাও, কারণ ডাক্তারবাবু যেটা বললেন যে আফটার 35-40 পরে কিন্তু নিজেদের বোন হেলথের জন্য সজাগ হয়ে যেতে, বিশেষভাবে কেয়ার নেওয়া উচিত। And other than that, definitely একটা ভালো এক্সারসাইজ রেজিমেন্ট যেটা আমার মনে হয় ফিজিওথেরাপিস্টরা বেশ ভালো গাইড করতে পারে, সেটা ডেফিনেটলি আপনার মানে একটা ভালো হাঁটুর এক্সারসাইজ বা যেগুলো আমরা বলি জেনারেল ওয়েলবিং বা ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলো যদি আমরা খুব ভালোভাবে যদি ফলো করি, তো তাহলে অনেক সময় থেকে পোস্ট মেনোপজাল সিমটমসে দেখা যায় যে আপনার অস্টিওপোরোসিস হলেও আপনি কিন্তু একটা মানে ভালো জীবনযাপন করছেন বা করতে পারছেন, মানে আপনার খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। ওয়ান্স ইন এ ওয়াইল হয়তো একটুখানি ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন, মেবি হয়তো মাইল্ড কিছু মেডিসিন যেগুলো আমরা বলি ভিটামিন সাপ্লিমেন্ট বা কিছু ফিজিওথেরাপি, যেগুলো করলে হয়তো আপনি ভালো থাকবেন। বাট জেনারেল যদি আপনি এক্সারসাইজ আর অ্যাক্টিভ লাইফস্টাইলের মধ্যে যদি থাকেন অ্যালং উইথ গুড ক্যালসিয়াম রেজিমেন, দেখবেন যে অনেকটাই আপনি ভালো আছেন। সেটাই আমাদের মানে সেটাই নর্মালি মানে দেখা যায়, আমরা প্র্যাকটিসে সেটাই দেখি। তার মানে ডক্টরের এটাই বলার যে নিজেদের একটু নিজের উপরে সতর্ক হতে হবে এবং যত্ন নিতে হবে। উনি পুরোটাই বললেন যে আজকে নি হেলথ এবং নিটা তো বিশেষ করে ডক্টর যেটা আরেকটা কথা, নি এর উপরে ডিপেন্ড করছে পুরো বডি। অ্যাবসলিউটলি। এবং যখন ওভারওয়েট হয়ে যাচ্ছে, আর এইটা বেশি দেখা যাচ্ছে যারা ওভারওয়েট মহিলারা। অ্যাবসলিউটলি, সেটা তো আরেকটা মানে আমাদের সমাজে প্রবলেম, যেহেতু মানে ওবেসিটি বা যেটা আমরা বলি যে ওভারওয়েট ব্যাপারটা, ডেফিনেটলি সেটার থেকেও হয়তো মেবি নি অস্টিওআর্থারাইটিস এর হয়তো এজটা আস্তে আস্তে করে আমাদের কমে আসছে, সো সেটা হয়তো একটা রিজন হতে, সেটা একটা রিজন ডেফিনেটলি। আর ওই যেটা আপনাকে বলা সেটা হচ্ছে যে ডায়েটের ব্যাপারটা, এগেন ওবেসিটি ডায়েট এগুলো তো দে আর ইন্টারলিঙ্কড উইথ ইচ আদার। তো যতটা সম্ভব মানে ডায়েটের নিজের কেয়ার নেওয়া যায়, স্পেশালি 40+ ফিমেলস যারা আছে পোস্ট মেনোপজাল, আর আমরা যেটা বলি যে পেরিমেনোপজাল, মানে যাদের মেনোপজ মানে জাস্ট মনে হচ্ছে অলমোস্ট নিয়ার টু মেনোপজ যারা আছে, সেটা যদি একটু কন্ট্রোলে
ডায়েট অ্যান্ড ঠিকভাবে যদি কন্ট্রোলে রাখা যায়। আর মেন হচ্ছে আপনাকে নিজের ব্যাপারে সজাগ থাকতে হবে যে আমার যদি হাঁটু ব্যথা হচ্ছে, আই নিড টু ডেফিনেটলি কনসাল্ট অ্যান্ড টেক কেয়ার অফ মাই নি। মানে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা, মহিলারা যেটা সবচেয়ে বেশি পুরো নিজের উপরে কোনো সংসার সব দেখতে দেখতে নিজেদের উপরে টেক কেয়ার করে না, মানে আফটার মেনোপজ যখন, তখন ইট ওয়াজ টু লেট, এরকমই দেখা যাচ্ছে ম্যাক্সিমাম। সেক্ষেত্রে তোমরা খুব সতর্ক থাকো সবভাবে। এবং ডক্টর আরেকটা যেটা, অ্যাজ এন সাকসেসফুল একজন সাকসেসফুল পার্সোনালিটি এবং একজন সাকসেসফুল ডক্টর, আপনি যেখানে সমাজকে এবং মানে ভীষণভাবে সমাজ আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, রাইট, ইন দ্যাট ওয়ে। আজকে যেরকম শারীরিক বিকলাঙ্গতা আপনি ট্রিটমেন্ট করছেন সকলকে, হাঁটু, অস্টিওপোরোসিস, আর্থ্রাইটিস, এভরিথিং, মানসিক ভাবেও কিন্তু মানুষ অনেকটা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে আজকাল। তো এই সোসাইটির যারা ইউথ এবং মহিলারা যারা এইসব সমস্যা সব নিয়ে ভুগছেন, মানে হাঁটুর সমস্যা, তার সাথে সাথে মানসিক সমস্যা, অ্যাজ এন সাকসেসফুল পারসন আপনি এই সোসাইটিকে কি মেসেজ দেবেন একটা অল টুগেদার? ওয়েল, যেটা মেইনলি মানে যে জিনিসটা বলা, মানে যেহেতু মেবি আমার হয়তো একটুখানি ডিফেন্স এর মধ্যে, মানে ডিফেন্স এর মধ্যে আমার মানে এয়ারফোর্সের মধ্যে আমার আপব্রিঙ্গিং, তো আমাদের জন্য অনেক সময়তেই যেটা হয় যে ডিউটি কামস ফার্স্ট। আমরা ছোটবেলা থেকে এটাই দেখে বড় হয়েছি যে সমাজ সেবাটা, হ্যাঁ, আমার বাবা এতে ছিলেন, ডিফেন্সে ছিলেন। তো এয়ারফোর্স বা এদের একটা হচ্ছে যে তোমার ডিউটি সব থেকে প্রথমে, দেশের প্রতি সেবা বা সমাজের প্রতি সেবা কিন্তু সব থেকে প্রথম। তো আমি আমার পেশেন্টদের এটাই বলবো যে এটা যদি আমরা নিজের লাইফের মধ্যে আমরা যদি নিয়ে নিতে পারি, যে আমরা যেটা করছি সেটা যে কাজই হোক না কেন, এনি ওয়ার্ক উই আর ডুইং, সেটা আপনি ধরে নিন কেউ একজন নর্মাল লোক যে কোনো একটা চাকরি করছে, বা কেউ একজন যে কোনো একটা সরকারি কিছুটা চাকরি করছে, বা কিছু এনি ওয়ার্ক দে আর ডুইং, আপনি তো সেটাকে এই সূত্রে দেখতে আরম্ভ করেন যে না, এটা আমি সমাজের জন্য করছি, এটা আমরা ইনভ্যারিবলি হিউম্যানিটি সার্ভিসের জন্য করছি। এই থট প্রসেসটা যদি চলে আসে, আমার মনে হয় আমার 50% মেন্টাল প্রবলেম ওখানেই সলভ হয়ে যাবে। যেটা যে অলওয়েজ দ্য কান্ট্রি বা সমাজটা সবসময় প্রথমে, ডেফিনেটলি ফ্যামিলিও আছে সবার, মানে ফ্যামিলি কেয়ার বা সেটাও ডেফিনেটলি নেওয়া উচিত, ফ্যামিলিও সমাজেরই পার্ট, দেশের পার্ট, সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট যদি আমরা এটা মনে করতে আরম্ভ করি যে কাজটা আমি করছি সেটার থেকে দেশের সেবা হচ্ছে বা সমাজের সেবা হচ্ছে বা আমার যারা অন্য মানুষ যারা আছে তাদের সেবা হচ্ছে, এই থট প্রসেসটা আনলে আমার মনে হয় যে মেন্টাল দিক থেকে অনেকটাই আমরা মানে মনের দিক থেকে হয়তো ভালো থাকতে পারবো। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে যে কোনো কাজ যেটা আমরা করছি, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ডক্টর বিধানচন্দ্র রায়ের এক স্টেটমেন্ট এটা, যে হোয়াট এভার ইউ ডু, যে কাজটা আপনি করছেন সেটাকে খুব ভালো করে করুন। এটা মোস্টলি ওনার একটা মানে ওয়ান অফ দ্য কোটস, এটা যে ডু ইট উইথ হোল হার্ট, যেটা আছে নিজের যতটা সম্ভব মনোযোগ সহকারে, মানে 100% দিয়ে তার মধ্যে দিয়ে সেটা করতে হবে। এটা আমাদের ডাক্তারি প্রফেশনে তো অ্যাবসলিউটলি ট্রু, বাট অন্য প্রফেশনেও আমার মনে হয় এটার থেকে ডেফিনেটলি আমাদের ইন্সপিরেশন নেওয়া উচিত। আর আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট, যেখানে আমরা অনেক সময় আমরা বলে থাকি ডক্টরের হয় না, ডক্টরকে দেখে অনেক সময় আমাদের অর্ধেক রোগ ঠিক হয়ে যায়। তো এইটা আপনাদেরকে কনফার্ম এটা করতে পারি, ডক্টর কি বলে আমাদের অভিষেক এমকে সাহার চেম্বারে এলে পরে আপনার তুরন্ত আপনার রোগ, আপনার হাঁটুর প্রবলেম, আপনার জয়েন্টের প্রবলেম তো ঠিক হবেই। আর উনি সবসময় এত স্মাইলি থাকেন এবং এত সুন্দরভাবে প্রেজেন্ট থাকেন পেশেন্টের কাছে, অটোমেটিক অর্ধেক রোগ সেখানে ঠিক হয়ে যায়। মানে মানে আমি এটা ফেস করেছি। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা ছোট্ট কথা যেতে যেতে জিজ্ঞেস করি, এই মেডিকেল কলেজ, অল মেডিকেল কলেজ, যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এই দুটোর মধ্যে কোথায় মানে যারা প্যারেন্টস, যারা ছেলেকে ডাক্তারি পড়াবে ভাবছে, তারা কিভাবে এগোবে ডক্টর? হ্যাঁ, দেখুন, যেটা ইস্যুটা হচ্ছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনিও জানেন যে ডেফিনেটলি পেশেন্ট লোড ইজ অন দ্য হায়ার সাইড। প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের সময় হয়তো খুব কম ছিল, বাট দে আর ডেফিনেটলি এখন একটা হিউজ, অলমোস্ট ইকুয়াল আমার মনে হয়ে গেছে, একটু বেশি হয়তো গভর্নমেন্টের থেকে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে এটা পুরোপুরি ছাত্রর
যে মানে পড়তে যাচ্ছে মেডিকেল কলেজে তার ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে। ডেফিনেটলি আপনি গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিলে ডেফিনেটলি বেশি পেশেন্ট দেখতে পাচ্ছেন, বেশি আপনার এক্সপোজার হচ্ছে, বেশি আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু ঠিকভাবে যদি কেউ পড়াশুনো করে, মানে ইট অল ডিপেন্ডস অন দ্য পার্সন, তার ডেডিকেশন কতটা, ঠিক আছে। সে যতই আপনার সেই যেটা আমরা বলি যে পাহাড় যতই স্ট্রং হোক না কেন, নদী কিন্তু সেই নিজের রাস্তা বানিয়েই নেয়। বাহ, সেটা ফ্যান্টাস্টিক। আই এম সো হ্যাপি আজকে আমাদের অনুষ্ঠান আলো করে ডক্টর অভিষেক সাহা স্যার ছিলেন এবং আমরা অনেক কিছু জেনে নিলাম। আর কিছু জানার থাকলে পরে অবশ্যই উনি যেখানে বসেন আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে প্রত্যেকটা চেম্বারের অ্যাড্রেস এবং ফোন নাম্বার, তো তোমরা সেখানে আসতে পারো। এবং আমরা আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ডক্টর, অল ইজ ওয়েল, আর হেলথ তো সবাই ভালো থাকুন, সবাই হেলদি থাকুন, ঠিক আছে, আর সবাই সুস্থ থাকুন, এটাই। নমস্কার। Cup of chai with Orunima. A cup of chai with Orunima. A cup of chai with Orunima.